তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। কেন? তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? ও বাবা, কি করছে সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, রাত্রে আমাকে একটা ফোন দেয় নাই, আমি 2টা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেশার ছিল, এই জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই। সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে বিছানার সাথে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি। এই জন্য তোমার ফোনও ধরতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাই দিতে পারি নাই। একদম মিথ্যা কথা বলবা না। আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, আর রাত্রেবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো, তাই না? এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো। এখন সত্যি করে বলো, ওই মেয়েটা কে? এসব তুমি কি বলতেছো শান্তি? আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করবো, কেন কথা বলবো? এক আপদই তো সামলাতে পারতেছি না। কি বললে তুমি? আমি আপদ? তুমি শুধু আপদ না, তুমি একটা মহাবিপদ। ইসরে, যখন সিঙ্গেল ছিলাম, যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো, ওগুলো দেখে আমার খুব অশান্তি হইতো। তখন আমি মনে মনে ভাবতাম, আমি যদি একটা প্রেম করতে পারতাম, একটা গার্লফ্রেন্ড হইতো, তাইলে মনে হয় আমার জীবনে শান্তি আসতো। কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমারে এত প্যারা দিছো, শান্তি আসা তো দূরের কথা, আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ। উঠতে সন্দেহ, বসতে সন্দেহ, খাইতে সন্দেহ, শুইতে সন্দেহ, ফোন ধরলে সন্দেহ, টেক্সট করলে সন্দেহ। সিঙ্গেল লাইফেও শান্তি নাই, প্রেম করলাম তাতেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই? আমি একটু শান্তি চাই। ঠিক আছে সবুজ, তুমি যেহেতু জীবনে শান্তি চাও, আমাকে বিয়ে করে ফেলো। কি বলো? তোমাকে বিয়ে করলে শান্তি পাবো? অবশ্যই, কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না। আর তুমি যখন কল করবা, আমি তখন একদম চিল্লাপাল্লা করবো না, উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো, তোমার জন্য নিজ হাতে রান্না করব, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব, আর বিয়ের 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিব। সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আব্বা আব্বা। জীবনে শান্তি আর শান্তি। আসলেই তো, বিয়ে করলেই তো সব শান্তি। ইস, আমি এত বোকা কেন, একদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আব্বা আমার সাথে কথা বলবো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। জান, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিয়েটা যেন ধুমধাম করে বিরাট আয়োজনে হয়, যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতেছে। ঠিক আছে। জান, আই এম সো এক্সাইটেড। ও মাই গড, ধুমধাম করে বিয়ে, তার মানে অনেক লোক দাওয়াত করতে হবে, সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে। বিয়েতে শাড়ি গয়না কিনে দিতে হবে, আমার কাছে কত টাকা নাই, তার মানে সবকিছু ধার করে ফেলতে হবে। আমার জীবনে শান্তি নাই। শান্তি, বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকবে ঘুমটা দিয়ে, জামাই এসে ঘুমটা আস্তে করে সরাবে, নতুন বউয়ের মুখটা দেখবে, তুমি খাটে না বসে এখানে দাঁড়ায় আছো কেন? এখন তো কি করব? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোন ডিজাইন হইলো? কোন এটা বাসর ঘরের জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। মা, হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো, তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করে করি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং, তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসা থাকার দরকার নাই,
তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এজন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। কিরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? কই, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে, এটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমারে বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইরা দিবা আমার পোলারে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতে বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস, হ্যাঁ? এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসায় আমরা আর থাকবো না। কালকে বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা। জান জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয়, এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি, এই বাসায় শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরে শান্তি নাই। আম্মা আব্বা তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না, তোর তো মা বাপের কথা শুনলা না। এখন যেই শান্তি নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রায়, এখনই সে এমন করতেছে, আর সারা জীবন তো পড়েই রয়েছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুষে খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুষে খাইছে। সরি সরি, বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি চলো আমরা শান্তি মতো বাসর করি। এই, তোর বাপ মা আমারে যেই সব কথা শোনায় দিছে, এরপর আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলা দেখলে তো বই আসে। এই কোসের বাসর করে আমি বাসর করব, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাবো ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই? কি ব্যাপার, আমি অফিসে যাবো নাস্তা খেয়ে, টেবিলে নাস্তা নাই কেন? মা মা, কি ব্যাপার? আমি নাস্তা করে অফিসে যাবো, টেবিলে নাস্তা নাই কেন? কারণ নাস্তা বানানো হয় নাই, সেই জন্য টেবিলে নাস্তা নাই। নাস্তা কেন বানানো হয় নাই? আমি কি এখন নাস্তা না খেয়ে অফিসে যাবো? আমার বিয়ের পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি, তারপর তোর জন্ম হইলো, তারপরে তোর বাপ আর তোর জন্য নাস্তা বানাইছি। এখন তুই বিয়ে করছস, এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? মা তুমি নাস্তা না বানাইলে কে নাস্তা বানাবে? কেন তোর বউ নাস্তা বানাবে? শোন সবু, আমার বউ মানে তোর মা এই সংসারের সব কাজ করছে। এখন তুই বিয়ে করেছিস বাবা, তোর বউ আছে, এখন নাস্তার থেকে শুরু করে রান্না বাড়ি ঘরের সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, তা আপা আমি সব কাজ করলে আপনারা কি করবেন? কেন খাবো আর ঘুরে বেড়াবো? আহা কি সুখ, তাই না? সবুজ, রান্না বান্না তো দূরের কথা, এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না। খাইতে পারবে তো বৌমা, নাকি তোমার খাওনটাও সাবাইয়া মুখে তুলে দিতে হইব? আপনাদের খাওয়াই দিতে হবে না, কষ্ট করে আমার খাওয়াটা আমি নিজেই খেয়ে নেব। থ্যাংক ইউ। তাহলে নিজের রান্না নিজেই করে নিবা। শোন সবুজ, এখন তোর বউ ঘরে আসছে, এখন আমি আর রান্না বান্না করব না। সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম। সবুজ, তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি, আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি? না শান্তি না। সবুজ,
হয়ে যাও, এটা আমি চাই না। ও তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি? কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে সেই মাকে আমি কাজের মেয়ে বানায় রাখবো? না। তাহলে সিদ্ধান্ত ফাইনাল। এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা। বৌমা যাও, নাস্তা বানায় নিয়ে আসো, যাও। একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি, আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি, আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি, তারপরে আমি রান্না করবো। তার আগে আমি রান্না বান্না করতে পারবো না। আজকের নাস্তা আপনি বানান। আমার বউ সারা জীবন নাস্তা বানাইছে, এখন ওর আরামের সময় ওর নাস্তা বানাবে না। আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়। আমি নাস্তা বানাতে পারবো না, নাস্তা আপনি বানাবেন। তুমি নাস্তা বানাবে, আপনি নাস্তা বানাবে, তুমি নাস্তা বানাবে, শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই। ঠিক আছে, আমার নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। থাকো তোমরা শান্তিতে, আমার জীবনে শান্তি নাই। ভুল করছি, আমি নাস্তা করতে চাই না। থাকো তোমরা শান্তিতে। শোনো, হ্যাঁ, আমাদের রুমে গরমে বিস্কুট আছে, আচ্ছা। চলো আমরা দুজন মিলা ফুটফুট করে বিস্কুট খাই আর দেখি নারায়ণদা কে কতক্ষণ না খায় থাকতে পারে। চলো। তোমারে দিব না। দিব না। বুঝলে আপনি কি মানুষ না অন্য কিছু বলেন তো? কেন স্যার, আমি তো অবশ্যই মানুষ। আরে মানুষ তো আরো অনেকেই আছে, কিন্তু আপনার মতো তো না। আপনার আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে বলেন তো? স্যার, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি কি আমার অপমান করতেছেন নাকি প্রশংসা করতেছেন বুঝতেছি না। আরে আমি আপনার প্রশংসা করতেছি। গত মাসে আপনার টার্গেট দেওয়া হয়েছে 5 লাখ টাকা, আর আপনি সেল করছেন কত? 10 লাখ টাকা। আমার মনে হয় কি জানেন, আপনারা যদি আমি বরফের দেশেও পাঠাই দেই ফ্রি সেল করতে, আপনি সেইখানেও ফ্রি সেল করে চলে আসবেন। শুনেন, আপনার উপর কোম্পানি ব্যাপক খুশি। সিও সাহেব আর আমি একসাথে বৈশা আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কংগ্রেচুলেশন স্যার, আপনার মধ্যে প্রমোশন হয়ে গেছে। থ্যাংক ইউ। তোমার ব্যাপারটা আমি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, মে আই নো, মানে আমি কি জানতে পারি যে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? গত মাসে আপনার টার্গেট ছিল 5 লাখ টাকা, আপনি সেল করছেন 10 লাখ টাকা। এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসে আপনার টার্গেট হলো 20 লাখ টাকা। স্যার, আমি কি ভাবছি আর আপনি কি বলতেছেন? আমি ভাবছি টার্গেট ফিল আপ করছি, এই জন্য আমার প্রমোশন দিবেন। তা না করে আমার টার্গেট আরো বাড়াই দিতেছেন কেন? কারণ আপনি টার্গেট ফিল আপ করতে পারেন। এই কারণে কোম্পানি খুশি হয়ে আপনার টার্গেট বাড়াই দিচ্ছে। আমি আশা রাখতেছি আপনি আপনার এই টার্গেটও ফিল আপ করে ছাড়বেন, আর কোম্পানির জন্য আপনি 20 লাখ টাকা সেল করবেন। স্যার, আমার প্রমোশনটা? দুটো মিয়া কিসের প্রমোশন? আগামী 1 বছর যাবত এভাবে পারফরমেন্স দেখায় যান, কোম্পানি তখন আপনার ব্যাপারে ভাবলেও ভাবতে পারে। ঠিক আছে? আর শোনেন, কোম্পানি নতুন একটা চিপস বাইর করছে, লারেলাপ্পা চিপস। 2 ব্যান্ড চিপস নিয়ে বের হবেন। সন্ধ্যার মধ্যে আমি সেল চাই। ঠিক আছে? এখন বসে থাকেন না, তাড়াতাড়ি ফিল্ডে যান, তাড়াতাড়ি ফিল্ডে যান। 2 ট্রাক মাল আসার কথা ছিল, আসছে কিনা? আরে বোরহান, মাল আসছে রে। স্যার, গত মাসে দোকানদারকে হাতে পায়ে তেরা সেল করছি, টার্গেট ফিল আপ করছি, কিন্তু লাভটা হইলো কি স্যার? কোনো লাভ নাই। কাজ না করলে বসের বকা খেতে হয়, আর কাজ ভালো করলে টার্গেট বাড়ায় দেয়। কাজ করলেও শান্তি নাই, না করলেও শান্তি নাই। স্যার, তাইলে শান্তিটা আছে কই কোন তো? শান্তি যেখানে থাক, এই অফিসে এই কাজে শান্তি নাই। আমার মনে হয় শান্তির মা বাপ পড়ে গেছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি চাই? ম্যাম, একটা পিৎজা অর্ডার ছিল, তাই পার্সেল নিয়ে আসলাম। নিন। কে পিজা অর্ডার করছে? আমি পিৎজা অর্ডার করছি আম্মা। কেন তুমি পিজা অর্ডার করছো কেন? আপনারা সকাল থেকে কোনো কিছু রান্না বান্না করেন নাই, আমি কি না খায় থাকবো না? এর জন্য পিৎজা অর্ডার দিছি। কত টাকা দিছি পিৎজা? ম্যাম 650 টাকা। ও আচ্ছা আচ্ছা। মা 650 টাকা ওনাকে দিয়ে দেন। কেন আমি দিতে যাবো কেন? আমি কি পিজা অর্ডার করছি নাকি? আমি টাকা দিব না। আপনার ছেলে আমারে টাকা না দিয়ে অফিসে চলে গেছে, তো টাকা কে দিবে? টাকা কে দিবে সেইটা আমি জানি না। তুমি পিজা অর্ডার করছো তুমি নিজে খাওয়ার জন্য, তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিজা অর্ডার করো নাই। তাহলে আমি টাকা দিতে যাবো কেন? কোন দুঃখে? যে পিজা খাবে সে টাকা দিবে, তুমি টাকা দেবে। বুঝছি,
দেখলেই বোঝা যায় আপনি একটা কিপটা, অবশ্যই কিপটা। আপনি টাকা কেন? একটা মানুষ মরে যেতে থাকলে তারে পানি পর্যন্ত খাওয়াবেন না। না সেইটা অবশ্য খাওয়াবো। আপনারে বইলা কোনো লাভ নাই, আমি আব্বারে বলতেছি সেই টাকা দিয়ে দিবে। আব্বা, আব্বা একটু এদিকে আসেন তো। আসি বৌমা। আব্বা, আমি একটা পিৎজা অর্ডার করছি তো 650 টাকা বিল হয়েছে, আপনি একটু ডেলিভারি ম্যানকে বিলটা দিয়ে দেন না। অবশ্যই তুমি দিবা না। তুমি কেন টাকা দিবা? পিজা তো সে তোমার খাওয়ার জন্য অর্ডার করে নাই, তাই না? পিজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য। কত বড় সাহস! রান্না বান্না বাদ রেখা সে পিজা অর্ডার করে, ঢ্যাং ঢ্যাং করে সে পিজা খাবে। খবরদার টাকা দিবা না। সরি, আমার বউ নিষেধ করছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সরি, আমি টাকা দিতে পারবো না। আব্বা, বয়স তার কম হইল না, এই বয়সেও আপনি আপনার বউয়ের কথায় উঠেন আর বসেন। ঠিক আছে, খুব ভালো। আপনার ছেলে আছে না, তাকেও আমি একদম আপনার মতো করে ফেলবো, সেও তার বউয়ের কথায় উঠবে আর বসবে। না, আমার ছেলে তোমার কথায় উঠবেও না, বসবেও না। আমি ওরকম ছেলে জন্ম দেই নাই, বুঝছো? আম্মা, কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন তার বউয়ের কথায় উঠা বসা করে, ছেলেও তেমন তার বউয়ের কথায় উঠা বসা করবে। সেই ব্যবস্থা আমি করতেছি। যাই হোক, শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আম্মা, পিৎজার টাকাটা কি আপনি দিবেন? না, দিব না, বলছি তো দিব না। ঠিক আছে, ভাবছিলাম পিৎজা খাওয়ার সময় আপনাদের দুইজনকে 2 পিস দিব, কিন্তু পিৎজার টাকা যেহেতু আমার দেওয়া লাগতেছে, পিৎজার পিস কি পিৎজার ঘ্রাণ পর্যন্ত আপনাদের নিতে দিব না। এত বড় সাহস! আমাদের সামনে বৈশা বৈশা পিৎজা খাবা? পিৎজার গ্রানটাও আমরা পাবো না, তা হইতে পারে না। হ্যাঁ, দাঁড়াও, এই যে টাকা। আমাদের কি টাকা নাই পিৎজা খাওয়ার? সামর্থ্য নাই। এই যে নাও, টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিৎজা আনবা, দুইজনে নাক ডুবায় পিৎজা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে। আমার পিৎজার টাকাটা দেন, আমি চলে যাই। এটা দিন দিন। যান, 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 যান। আম্মা, আপনি তো খুব বলছিলেন আপনার টাকা আমি পিৎজা খাইতে পারবো না, কিন্তু দেখেন আপনার টাকা দিয়ে আমার পিৎজার বিলটা দিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। তবে এখন আমি যেটা করব না, সেটা তোমার আরো বেশি ভালো লাগবে। খাও 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 খাও। এই যে দেখো। মতিন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাবি কেমন আছে? বাচ্চারা কেমন আছে? বিয়ে তো করলাম না, বউ বাচ্চা করতে পেলেন? জোকিং। মতিন ভাই, আজকে আপনার জন্য নিয়ে আসছি লারেলাপ্পা চিপস। এই চিপস জোয়ান থেকে বুড়া, কচি থেকে বাত্তি, সবার মুখে একই কথা, লারেলাপ্পা লারেলাপ্পা। বান্টি, মতিন ভাইকে 5 কার্টন চিপস দিয়ে দাও। স্যার কি বলতেছেন? 5 কার্টন চিপস তো বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। মতিন ভাইরে আমরা 10 কার্টন দিয়েছি। একদম ঠিক বলছো বান্টি। আমার মনে হয় 10 কার্টন চিপসই আপনি সন্ধ্যার মধ্যে বেঁচে ফেলবেন। দাও, 10 কার্টনই দাও। আরে রাখেন তো, আপনি 10 কার্টন চিপস কোনো চিপসই লাগবে না, জানতেন যে? কি বলেন মতিন ভাই, লারেলাপ্পা চিপস আপনার লাগবে না? ভাই, অনেক চিপস আছে আমার আর লাগবে না, যেসব লাগবে ওসব মুলি। মতিন ভাই, লারেলাপ্পা চিপসের সাথে অন্য চিপসের তুলনা করলে হবে না। লারেলাপ্পা চিপস এক কথায় অনন্য, না নিলে পরে আফসোস করবে। ভাই, আফসোস করি আর যাই করি, এখন চিপস রাখুন না, জানতো ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কার্টন রাখেন, অর্ধেক কার্টনে রাখুন না, গেলেন নাইলে দোকান থেকে ধাক্কাতে বের করে দেবো। এত সোজা দুষ্টামি করে বান্টি। ভাই, আপনাদের পায়ে ধরে ভাই, রাখেন না ভাই, চিপস রাখেন, খুব ভালো চিপস ভাই। না করছি না, বিশ্বাস করেন ভাই, অনেক ভালো চিপস। আপনি সন্ধ্যার আগে সব বিক্রি করে দিতে পারবেন। 1 পিসও রাখুন না আমি। হ্যাঁ শান্তি, বলো। কোথায় তুমি? আমি তো ফিল্ডে। আচ্ছা, আমাকে বাসায় একা রেখে তুমি ফিল্ডে গিয়ে খেলাধুলা করতেছো? ওরে শান্তি রে, এই ফিল্ড খেলার ফিল্ড না, এটা আমার কাজের ফিল্ড। এখানে তো ঘুরে ঘুরে আমি মাল বিক্রি করতেছি। মাল তুমি পরে বিক্রি করবা, এখন তুমি এই মুহূর্তে বাসায় এসো। কেন, বাসায় কি হয়েছে? আব্বা কি হার্ট অ্যাটাক করছে নাকি? তোমার আব্বা হার্ট অ্যাটাক করে নাই, এর থেকে বড় ঘটনা ঘটে গেছে। এর থেকে বড় ঘটনা মানে? বাসায় কি আগুন লাগছে নাকি? হ্যাঁ, বাসায় আগুনই লাগছে, তাড়াতাড়ি আসো। কি? বাসায় আগুন লাগছে? বান্টি, বাসায় আগুন লাগছে? শুধু স্যারের দেখা, নইলে আমি চিপস আপনার কাছে বেচতে যেতাম।
ঠিকঠাক আছে তো? আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার পুরো বাড়ি চলে গেছে, সব চলে গেছে, কিন্তু আমার আব্বা আম্মা ঠিকঠাক আছে। এই সবুজ, তুই কি পাগল হইছস? হ্যাঁ, কোনো কিছু জ্বলে যায় নাই, কারো শরীরে আগুনও লাগে নাই, এই বাড়িতেই আগুন লাগে নাই। আমারে মিথ্যা সান্ত্বনা দিও না মা, আমি বিশ্বাস করি না। আমার বউ শান্তি ফোন দিয়ে আমারে বলছে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। আমার বউ কই? সে কি বাচ্চা আছে নাকি আগুনে জ্বলে পুরো মরে গেছে? বাসার সবকিছু ঠিকঠাক আছে, আমিও ঠিক আছি, কিন্তু আগুন এখনো নিভে নাই, আগুন এখনো জ্বলতেছে। হ্যাঁ, বাসায় তো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আগুন লাগছে কোথায়? আগুন লাগছে আমার মনে। কি ভাই সাহেব, তাহলে বাসার মধ্যে পানি মারে লাভ নাই, পানি মারতে হবে আমার বউর গায়ে। কেউ পানি মারবে না, মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এইখানে পানি দিলে আগুন নিভে না, আগুন আরো দাউ দাউ করে জ্বলে। আমার মনে যে আগুন জ্বলতেছে, সে আগুনে জ্বলে আমাকে শেষ হয়ে যেতে দাও। চুপ করো, এতক্ষণে আমি বুঝছি কোথাও তো আগুন লাগে নাই। আর তুমি যে বলতেছো তোমার মনে আগুন লাগছে, আমি যতক্ষণ বাসায় ছিলাম না, তোমার মনে আগুন লাগাইছে কে? কে আবার? তোমার বাবা মা? আমি সকাল থেকে কিছু খাইনি, এমন খিদা লাগছে, একটা পিৎজা অর্ডার দিছি, সেই পিৎজাটাও পুরোটা তারা খায় ফেলছে। আমার পিৎজা তোমার বাবা মা কেন খাইলো সেটার আমি বিচার চাই। বিচার হবে। আব্বা আম্মা, তোমরা আমার বড় পিজ্জা খাইছো কেন? জবাব দাও। জবাব আমি দিতেছি, আগে তুই ক তোর বউ আমার হাত থেকে কেন টাকা নেবে, সেটার বিচার আমি চাই। ঠিকই তো, আমার বউ তোমার হাত থেকে টাকা নিবে কেন? শান্তি, তুমি আব্বার কাছ থেকে টাকা নিছো কেন? আমার কাছে টাকা ছিল না, সেজন্য টাকা নিছি। আমার বউ খিদে লাগছিল, এই জন্য আমরা পিৎজা খাইছি। এর জন্য পুরো পিৎজাটা গপগপায় গিলবেন? আমার জন্য তো একটু রাখতে পারতেন। আমি সকাল থেকে না খাওয়া, আমার জন্য কি আপনাদের একটু মায়া লাগলো না? ঠিকই তো মা, পুরো পিজ্জাটা গল্প করে খেয়েছো, তোমার বৌমার জন্য কি একটু মায়া লাগলো না? ওই বলদ, তুই যে সকালবেলা না খেয়ে অফিসে গেছিলি, তোর লিগা কি তোর বউয়ের কোনো মায়া লাগছিল? সেই জন্য তোর বউয়ের জন্য আমগো মায়া লাগে নাই। তাছাড়া আমগো টাকায় আমরা পিজা খাইছি। কার বাপের কি? খবরদার, আমার বাপ মা তুলে একদম কথা বলবেন না। সবুজ, তোমার সামনে তোমার বাপ মা, আমার বাপ মা তুলে কথা বলতে তাদের কিছু বলো না কেন তুমি? এই সবুজ, তোর বউ তোর সামনে দাঁড়ায়া আমাদেরকে খবরদার বলে ধমক দিচ্ছে, আর তুই চুপ করে তাকিয়েছিস। তুমি কিছু বলছো না কেন? চুপ করে কেন? বলো। দেখছস কত বড় সাহস, খবরদার ব্যাপার এক বলতে করে। তুমি বলো কিছু, বলো। আরে কোথাও আগুন লাগে নাই, আগুন লাগছে আমার মাথায়। ভাই সাহেব, চার চার কালে পানি আছে, আমার মাথায় পানি ঢালো। পানি তো ডাইলা লাগছে, কোনো পানি আর নাই। ওরে, এখানে শান্তি নাই। সবুজ, চল বাথরুমে চল, খাওয়ারের নিচে তোরে যাইতে দিই পানি। লাল পাখি, তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায়? ভুলে গেছো কুমিল্লা? ও, গ্রামে মনে হয় তোমাদের বাড়ি ঘর নাই না কিছু? কি বলে, শুধু বাড়ি ঘর? আমাদের গ্রামের বাড়ি যে বড়, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আশেপাশে বাগানের মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব আছে। ও ওয়াও, তার মানে তো গ্রামের বাড়ি অনেক সুন্দর, দুইজন তো আরাম করে থাকতে পারবে, তাই না? অনেক সুন্দর, তোমাকে একবার নিয়ে যাবো না? আমাকে নেওয়া লাগবে না, তোমার বাপ মাকে গ্রামের বাড়িতে পাঠাও। কেন? আব্বা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবো কেন? কারণ তুমি যেমন জীবনে শান্তি চাও, আমিও জীবনে শান্তি চাই। আর তোমার বাপ মা যতদিন এইখানে আছে ততদিন আমি শান্তি পাবো না। আর আমি শান্তিতে থাকতে না পারলে তোমারও তো আমি শান্তিতে থাকতে দিব না। সো আমাদের দুইজনের শান্তির কথা চিন্তা করে অবশ্যই তাদের গ্রামের বাড়িতে পাঠায় দাও। কিন্তু আব্বা মা, দেখো তোমাদের বৌমা বলছে তোমাদেরকে গ্রামে পাঠানোর কথা, কিন্তু আমি রাজি হই নাই। প্লিজ এটা নিয়ে আর অশান্তি করো না, ঝগড়াঝাটি করো না প্লিজ। হ্যাঁ রে না, তুই ঠিক হোস। বৌমা সামান্য একটা কথা বলছে, এতে ঝগড়াঝাটি করার কি আছে? তবে আমরা সিদ্ধান্ত নিছি কি, কালকে সকালে গ্রামের বাড়িতে না, একেবারে বৃদ্ধাশ্রমে আমরা চলে যাব। কি বলতেছো তোমরা এসব? তোমরা বৃদ্ধাশ্রমে কেন যাবা? ভাবজান, যেই বউ বিয়া করে আনছো, আজ হোক কাল হোক, সে নিজেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। এই জন্য আমরা চিন্তা করছি কি, মান সম্মান থাকতে থাকতে নিজেরা আগে ভাগে বৃদ্ধাশ্রমে চলে যাই। ঠিক না বৌমা? মা এমন কথা বলো না তো। আব্বা তুমি মাকে বোঝাও। তোর মা সারা জীবন আমারে বুঝাইছে, আমার কি সে ক্ষমতা আছে তোর মায়েরে বুঝাবো? তবে আমরা বৃদ্ধা আশ্রমে গেলে আমার গ্রামের বাড়ির সয় সম্পত্তি যা আছে সব বৃদ্ধা আশ্রমে দান করে দেব। ওটা দান করলে
আমরা ওই বৃদ্ধাশ্রমে আরামে থাকতে পারবো, ওরা আমাদের সম্মানও দেবে, কি বলবো? হ্যাঁ আব্বা, মা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, এইসব সহায় সম্পত্তি, বাড়িঘর কোনো কিছু দান করে দিও না। আমার চাকরির যে অবস্থা, যে কোনো সময় চাকরি বাকরি গোল করে দিয়ে আমার এই গ্রামের বাড়িতে চলে যেতে হইব। আর গ্রামে যদি বাড়ি ঘরই না থাকে তাহলে তো আমার রাস্তায় রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ঝগড়া করো প্লিজ, তোমরা মিলে ঝগড়া করো, মারামারি কাটাকাটি যা খুশি করো, তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না। মা, মা বলো বলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, তোর কথা ফালাইতে পারি না তো আব্বা। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকবো। আমরা যদি এই বাড়িতে থাকি, তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। অসম্ভব, কাহিনী। রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো না। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে, আর কালকে থেকে যদি রান্না না করিস একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। মা, এইভাবে মুখের কথায় কাজ হবে না, বার দিয়ে তাকে বুঝাইতে হবে। দে না, খুব করে দে। তোমাদের সামনে তোমাদের বৌমার গায়ে আমি হাত তুলতে চাচ্ছি না। তোমরা বের হও, দেখো কি পরিমাণ মায়ের তাকে আমি দেই। ও, আমরা গেলে মারবে। চলো চলো, মারবে মারবে। যাও, গেছো? কি জান, ভুল হয়ে গেছে, মায়ের কথা বললা। কালকে থেকে তুমি রান্না করে দাও। এখন আব্বা আম্মা যদি বাসা থেকে বের হয়ে যায়, সহায় সম্পত্তি সব লিখে দেয়, আমাদের রাস্তায় রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ তুমি কালকে রান্না করো। চালাকে তুমি কিছু তুই তোর মারবি আমারে। তুই বলে মারবি। রান্না আমি করব। আমি শ্বশুর শাশুড়িরে দেখা দিব বৌমার হাতের রান্না কেমন হয়। ও মাই গড! সুলতান, কি হচ্ছে এসব? স্যার আপনি না বলে তো বুঝতে পারছেন এসব কি হচ্ছে। কি হচ্ছে কিছু জানেন না? আপনি গত মাসে চলতি ডিউটির মধ্যে কয়েকবার বাসায় গেছেন। 5 থেকে 6 দিন আপনি অফিসে আসেন নাই। আপনাকে টার্গেট দেওয়া হয়েছিল 20 লাখ টাকা। আপনি কত টাকা সেল করছেন? মাত্র 3.5 লাখ টাকা। হোয়াট ইজ দিস সবুজ সাহেব? এসব কি? আপনার পারফরমেন্স দিনকে দিন ডাউন হচ্ছে কেন? কি করবো স্যার, এই চাকরিতে এখন আগের মতো আর শান্তি নাই। দোকানদারদের কত রিকোয়েস্ট করি মাল কিনতে, কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না। এমনকি দোকানদারের হাতে পায়ে ধরছি, চাচা খালু মামা কত কিছু বলছি, তারপরে কিনতে চায় না। স্যার আমি তো আব্বা ডাকছি, তারপরে কিনে না। কোন স্যার? স্যার এই চাকরিতে কোনো শান্তি নাই, এই জন্য প্রোডাক্ট সেল কমে যাচ্ছে। ও, চাকরিতে শান্তি নাই? আপনার শান্তির দরকার? ঠিক আছে, আমি আপনার শান্তির ব্যবস্থা করতেছি। এই নেন। থ্যাংক ইউ স্যার। এই মাসের পারফরমেন্স খারাপ, টার্গেট ফিল আপ করতে পারিনি, তারপরও স্যালারি অ্যাডভান্স দিয়ে দিলেন, অনেক থ্যাঙ্কস। জি না, এটা আপনার অ্যাডভান্স স্যালারি না, আপনাকে এটা টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। পারফরমেন্স খারাপ করছেন, এই কারণে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি এখন বাড়িতে যান, শান্তিতে ঘুমান। কি বলেন স্যার? এমনিতেই শান্তি নাই, তার মধ্যে যদি চাকরি চলে যায়, আমার মা বাবা বউ নিয়ে ঢাকা শহরে কিভাবে থাকবো স্যার? দেখেন আমার চাকরিটা খায় না স্যার, প্লিজ আমার চাকরিটা ফিরিয়ে দেন। আপনি বাজে পারফরমেন্স করছেন, সে কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনি এখন যান, বেরিয়ে যান, তা নইলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতে বাধ্য হব। স্যার চলে যখন যাবো দুটো কথা বলি। বলেন, কি বলবেন বলেন। জালিমের বাচ্চা, অসভ্যর বাচ্চা, নির্লজ্জের বাচ্চা, রক্ত চোষা কোথাকার, মনটাই চাইতেছে তার ঘুষে তো নাক ফাটাই দিই। কি বলছেন আপনি? আপনি ভুলে যাবেন না, আমি আপনার বস, আপনি আমার কর্মচারী। তুই আমার চাকরি খাইছিস, তুই আমার সাতার বস, তুই বস না, একদম নাক ফাটাই ফেলাস করে। মনটা থাপড়াই কতক্ষণ। এখানে চাকরিতে ঢোকার পর থেকে তুই আমার কোনোদিন শান্তি দিস নাই, সবসময় শান্তিতে রাখছস। বেশি সেল করলে টার্গেট বাড়া দিছস, কম সেল করলে গালাগালি করছস। এখন ইচ্ছা করতেছে তোর কতক্ষণ থাপড়াই, খালি বস ছিলি বলে তোর গায়ে হাত তুলতেছি না, নাহলে নাক মুখ ফাটাই ফেলাইতাম। অসভ্য নির্লজ্জের বাচ্চা, তোর এই মালপত্র, এই প্রোডাক্ট কেউ কিনে? হ্যাঁ, বাজারে চলে এসো, তোর উপরে ঠাড়া পড়বে, তোর উপরে গজব পড়বে, কোম্পানির উপরে তালা পড়বে, তালা। তোর চাকরি আমি এমনি করতাম না, আমি তো ব্যবসা করবো। বান্টি তুমি কিছু বলো না কেন? এই বান্টি সাহেব কি বলবেন? বান্টি সাহেব তো বলার কিছু নাই। বান্টি সাহেব, আমি আপনাকে পদোন্নতি দিচ্ছি। হ্যাঁ, সবুজ সাহেবের জায়গায় আপনি আজকে থেকে ডিউটি করবেন। আপনি হচ্ছেন ফিল্ড ম্যানেজার। চুপ! কি ছোট্ট নরমদরা ফিল্ড ম্যানেজার। এখন আমার পদোন্নতি দিবি, তারপর আমার চাপতে যেতে মাথা না খাবি, কতদিন পর স্যারের মতো আমার উষ্টা দেবে করে দিবি। স্যার এই জালিমের বাচ্চা জালিমের চাকরি আমি করবো না। স্যার আমি আপনার লাগে ব্যবসা করবো স্যার, কিন্তু স্যার আমরা কি ব্যবসা করবো?
ওয়াও তরকারি। এই তরকারি 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 পুঁই শাক লাল শাক এই তরতাজা তরকারি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বেগুন টমেটো সব তরতাজা তরকারি কি খাওয়া লিখে রাখছি রে হ্যাঁ খাওয়া শুরু করতে ওইদিকে চা তরকারি 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 আসেন 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 আপা, নিয়ে যান নিয়ে যান তরকারি নেন আপা, আসেন আসেন। টাটকা টাটকা তরকারি দিন। কি কোন ভাই, আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম, আমার সব তরকারি দরকার, আমি সব লয়ে যাবো। হ্যাঁ পা আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ করে তাহলে নিলাম ভাইয়া। ভাইরা আপনারা আমার অনেক উপকার করলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক। হে আল্লাহ আমার এই ভাইগো আপনি নেখায় দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আমি আসি, পেটে অনেক খিদা, রান্না করে খাই গা। এই আপা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কই যেতেছেন? বিল দিয়ে যান। আপনার বিল হইছে 1850 টাকা, টাকাটা দেন। টাকা দিব মানে? এ ভাই আপনারা আমার এই তরকারি দান করেন নাই? দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি। ও আল্লাহ, আপনারা ব্যবসা করেন? যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক। মাসে তরকারি বেশি হয়ে গেছে, এর লেগে আপনারা আমার মতো ফকির নিরে তরকারি দান করতেছেন। ও মা, এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন, আর আমি গরিব মানুষ, আমার ঘরে তরকারি নাই, এর লেগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিচ্ছি। আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন ফেরত দেন। দেখেন এই ফকিরনির কাছ থেকে যদি আপনার তরকারি ফেরত নেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো। না 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 আপা, তার তরকারি ফেরত দেওয়ার দরকার নাই। দেখেন আপা, আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি, আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে। অল্প কিছু টাকা দিয়ে যান। ও বুঝছি, শোনেন আমি এলামকে ইট ভাঙার কাজ করি, সারাদিন কাম করি, সন্ধ্যার সময় টাকা পাই। আপনারা তো এইখানে তরকারি বেচেন তাই না? প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যাবো। এখন আমি যাই, পেটে অনেক খিদা লাগছে। আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা, অল্প কিছু টাকা এখন দিয়ে যান। বাইরে কোনো টাকা নাই, একেবারে খালি। স্যার সারাদিন কোনো বেচা বিক্রি নাই, এর মধ্যে ফকির নাই, সব ফাউল হয়ে গেছে। কেমনে হলে তোমাকে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার? তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো, আর তোগো ব্যবসায় লাল বাতি জ্বালাবো আমি রহিমা। হারাম জাদারা, তোরা আমারে পচা শসা দিছ। অসম্ভব, আমরা আপনার তরতাজা শশা দিছি সকালবেলা, পচা তরকারি কে দিছে? এই তুই কি পচা শশা দিছস? না না স্যার, একদম টাটকাটা দিছি। এই মোটকার বাচ্চা মোটকা, তুই এই শসা খায়া দিবি পচা নাকি ভালো? তোরা মনি খাই দেখতেছি। আর পুরো পচে গেছে। দেখছস আমি যে মিথ্যা কথা কই না, তোগো শসা পচা। তাড়াতাড়ি কইরা আমার শসার টাকা ফেরত দে। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না আর টাকাও ফেরত দেওয়া হয় না। আপনি নেওয়ার সময় দেখে নিতে পারলেন না? কি কইলি তোরা? তোরা আমার টাকা ফেরত দিবি না? দাঁড়া, এখনই লোকজন ডাইকা তোকে সব তরকারি আমি ড্রেনের মধ্যে ফালাইতাছি, তোরা খালি দেখ। এ ভাই কই আছে আপনারা? এ ভাই এদিকে আসেন। আপনার টাকা দিয়ে দিতেছে, আসেন আসেন আসেন, টাকা দিয়ে দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লোকজন দেখেন না। এই নেন, নেন, 200 টাকা নেন। আমার টাকা দিবি না? কত তরকারি দিছস তাই লাগা আমি ই আল্লাহ রে, সকাল থেকে মাত্র 200 টাকার শসা বিক্রি করছি, তাও টাকা ফেরত নিয়ে গেল। এইভাবে চললে কিভাবে হইব? ওই পাইকারি দোকানদার আমাদেরকে 50-30 পটো দিয়ে আমাদেরকে ঠকাইছে। এখন আমরা কি করি? কি করবো আমরা এখন? কি করি মানে? এই মহল্লা থেকে এক্ষুনি তরকারি দোকানে বের হও। এই মহল্লায় শুধুমাত্র তরকারি বিক্রি করে আমি। এই আদা টাকলা, তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি, আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করবো। তোর বাবার কি? তোর এত বড় সাহস, তুই আমার টাকলা কর? তুই যে এই মহল্লা তরকারি বিক্রি কর, কমিশনের কমিশন নিছিস তুই? ভ্যাট ট্যাক্স দিছিস? না তো ভাই, তরকারি বিক্রি করতে হইলেও কি কমিশনের অনুমতি নিতে হয়? ভ্যাট ট্যাক্স দিতে হয়? ওরে শালা, অনুমতি না নিয়ে তুই এই মহল্লা তরকারি বিক্রি করা শুরু করছিস? আবার ভ্যাট ট্যাক্স কিছু দিস না, তার উপরে আবার আমার একজ টাকলা। মায়ের আজকে একটা মাটিতে পড়বো না, সব তোর পিঠে পড়বো। এই ধর শালা করে। হ্যাঁ এই যে কলিং বেল
বাজারে গেলে নাকি আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, বেশি বাজার নাকি কিনি না। এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি, এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিবা, আমরা এগুলোই খাবো। ফ্রিজে তরি তরকারি রাখলে স্বাদ গন্ধ কিছুই থাকে না। তাছাড়া ডাক্তার বলছে আমাকে ফ্রেশ টাটকা খাবার খাইতে। ডাক্তাররা আমারেও বলেছে এই ফ্রিজের কিছু খাবেন না, ফ্রেশ খাবার খাবেন। তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইর হইতেছে। এই তরকারি আমিও খাবো না, এগুলা যাও নিয়ে ড্রেনের মধ্যে ফালাই দিয়ে আসো। ওরে আল্লাহ, কি বলে, এত টাকার তরকারি নাকি ড্রেনে ফালাই দিয়ে আসবো? বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই, এখন আমি কি করি? মা, এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের সাথে তোমার তো খুব ভালো সম্পর্ক, চলো না তুমি আর আমি মিলে ভাড়াটিয়াদের কাছে এই সবজিগুলো বিক্রি করে দিয়ে আসি। ফ্রিজের বউ থাকতে মায়েরে পাঠাইবো বাড়ি বাড়ি তরকারি বেচতে। আমি যাই যাই কমু তরকারি কিনবেন, তরকারি কিনবেন, তরকারি কিনবেন। হাই রে, বিয়া করার পরে নিজের বউ হইছে রাজরানী আর আমি হইছি চাকরানী। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই দাও না কেন? আমি বাইসে রইছি কেন আল্লাহ? আমি বাইসে থাকতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার উঠাই দাও আজকে কি না আপা, আসলে মার এই কথাটা বলা উচিত হবে। এটা কি মহিলাদের কাজ নাকি? এটা তো পুরুষদের কাজ। তুমিও পুরুষ, আমিও পুরুষ, চলো না দুজনে মিলে এই সবজিগুলো বিক্রি করে আসি, যা লাভ হবে 50-50। আমি যতটুকু জানি এই যত বাড়িটা আছে এক মাসের পুরো বাজার করে নেয়, বুঝছো? তোমার তরকারি কেউ কিনবে বলে তো আমার মনে হয় না। এই গন্ধ বাইরেছে। আর তুমি তো জানো বাবা, আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেখো কেমন হাঁটি আমি। দেখা মুরব্বীদের এটা বলা ঠিক হয় না। শান্তি, তুমিও ইয়াং, আমিও ইয়াং, এটা ইয়াংদের কাজ। চলো না তুমি আর আমি দুজনে মিলে রোমান্টিক ভাবে এই সবজিগুলো ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে আসি। এটা গুড আইডিয়া স্যার। এই মুটকু, তোমার ভাগ্য ভালো যে মুটকু ভাইটা তোমার সাথে আছে, নাইলে এখন বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে দিতাম আমি। কত বড় সাহস, বউকে দিয়ে সে তরকারি বিক্রি করতে চায়। একে বিদায় করে তুমি রুমে আসো, তোমার আজকে হিসাব আছে। স্যার বলছিলাম তো তরকারিগুলো নিয়ে আইসা সব ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে দিবেন, কিন্তু কিছুই তো হলো না স্যার। এভাবে কি চলবে স্যার? এবার চালাবো। চালাইবেন? কি চালাইবেন? রিক্সা চালাবো। কি বলেন স্যার? আপনার মতো একটা শিক্ষিত রিকশা চালাবে? আরে চাকরিতে শান্তি নেই, ব্যবসায় শান্তি নেই, পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো, আমি চালাবো আর তুমি ঠেলবা, পারবা না? পারবো, বাট ভেরি ব্যাড আইডিয়া স্যার, বাট ইটস ওকে। স্যার মানে রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি, কিন্তু আমাদেরকে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে আমাদের পরিচিত কেউ আমাদের না দেখে রিক্সা চালাইতে। একদম স্যার। এই মামা যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মনে কি বলতে আসছে? বই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই, আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি আমার বউ মানে? ওর বউ তো আমেন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। ওর ছোট ছোট 4টে বাচ্চা আছে, মুই এখান থেকে রিক্সা চালায় টাকা পাঠাই, ওর বউ আমার বাচ্চাগুলোরে মানুষ করতে আছে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? ওর নাম তো লাল, আপনি রঙে বল করছেন, ওই লাল মিয়া। এই যে দেখেন না স্যার লাল গামছা লাগাইছে। কি বলতেছেন আপনি? লাল মিয়া কিভাবে হন? আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম, হইছে কি, এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে, এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তোর স্বামী না, চল তো। আচ্ছা দাঁড়ান, আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন তাহলে আপনার পাশে যে মোটা লোকটা, সে দেখতে হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো, সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে? মুই কিভাবে বলবো? এটা তো ভটকা জানে। এই বলেন না কেন আপনি? ম্যাডাম এই ভাইয়া একটাকে বললেন না একজনের মতো এই দুনিয়ায় 7 জন মানুষ আছে।
সেই জন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে। ইটস আ মিরাকেল, কোইন্সিডেন্স। দূর, কি শুরু করলি এসব? বাদ দে তো, চল। আরে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি আপনার শার্ট খুলতেন। ওমর খোদা, আপনি কি বলতেছেন? ওই শার্ট খুলমু কিরবিন নেই, কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। অসম্ভব। মুই দুটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বড় সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধর তো। না, মুই খুলবো না শার্ট। এই খবরদার, মোরে ধরবেন না। দোস্ত, কালো দাগটা সত্যি সত্যিই আছে। এই সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম। কি আর করবো বলো বান্টি, দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই। পালাসটা কেন? ছি শান্তি, ছি। তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছিস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরেও আমার জামাই সরকারি চাকরি। আল্লাহ, তোর রুচি এত খারাপ, তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জা আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকবে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, এটার একটা বিয়ে করতেই হবে। আজকে বাবারে ফোন দিয়ে সব বলবো আমি। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা, কান্নাকাটি করবো না তো কি করব? আমার পুরো জীবনটাই তো শেষ। এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতেছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। তো বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? সবুজ, তুই চুপ করে থাকিস না। তুই কিছু একটা বল, এরা কি বলছে? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে। আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলে অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। সবুজ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাই বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? তুই কেন রিক্সা চালাস? তুই ক, সত্য করে ক। যে কারণেই হোক, আপনার ছেলে তো রিক্সা চালায় না, এটা তো সত্যি না? ছি 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 ছি, ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাহলে আমি জীবন নিয়েও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও, তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব। আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়ি থেকে আম করে থেকে কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই, বিয়ে সাহেব এই কথা বলবেন না প্লিজ।
সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে সাইরা কোথাও যাইবো না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন? বল বাবা, তুই বল, তুই বাবা মায়ের সাথে থাকবি? সবুজ, চুপ করে আসিস কেন? তুই ক, তুই তোর মায়ের সাথে থাকবি। ক। বলো সবুজ, তুমি যাই বলো তাই আমি মেনে নেব, সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে। শান্তি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার চাকরিটা চলে গেছে অনেকদিন হলো, কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো। এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি, তরকারির ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খেয়েছি। এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর রিক্সা চালাবো না। তোমার বা তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম কোনো কাজই আমি করব না। দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইব, চাকরিটা ফেরত চাইব। যদি সেটাও না হয়, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। প্লিজ, তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। একটা ব্যাপার চিন্তা করে দেখো, আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে? তাদের কে দেখবে? তাদেরকে দেখতে হবে কেন? গ্রামে ভালো বাড়ি ঘর আছে না, তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও। তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। আমার বাবা মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা বোন ছিল, কিন্তু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার বাবা মা আমার সাথেই থাকে। আমি যখন ঢাকা শহরে পড়াশোনা করছি তখনও আমার সাথে থাকতো। সেই বাবা মার কাছ থেকে তুমি আমাকে আলাদা করো না। আমি আমার বাবা মার সাথেও একসাথে থাকতে চাই। চলো না, সব কিছু ভুলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না। কারণ তোমার এই বাসায় থাকলে আমাকে ধুকে ধুকে জীবন কাটাইতে হবে, এইটা আমি কোনোদিনও পারবো না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। দেখো, আমাদের বাসায় গেলে তোমার জন্যই ভালো হবে। আমার বাবা তোমাকে একদম সেটেল করে দিবে, তোমার লাইফ নিয়ে কখনো কোনো টেনশনই থাকবে না। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সবকিছু গুছিয়ে নাও। তুমি, আমি বাবার বাড়িতে চলে যাবো। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। সবুজ, সবুজ, কি
আপার ওয়াশরুমের গেট খোলা। এই সবুজ, সবুজের হাতে লেখা। শান্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব। আমাদের বাচ্চা হবে, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। কিন্তু মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে গেল। তুমি আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বলেছ। একজন সন্তানের পক্ষে তার বাবা মাকে ছেড়ে যাওয়া কখনো সম্ভব না। আবার বাবা মাকে ছেড়ে না গেলে তুমিও কষ্ট পাবে। আমি যেমন আমার বাবা মাকে কষ্ট দিতে পারি না, তেমনি তোমাকেও কষ্ট দিতে পারি না। কারণ আমি চাই তোমরা শান্তিতে থাকো। তাই সব অশান্তি নিজের বুকে চেপে অনেক দূরে চলে গেলাম। আপা, আম্মা, আপা, আম্মা তাড়াতাড়ি আসেন। কি হয়েছে বৌমা? তোমার শাশুড়ি তো ছাদে গেছে। এই তুমি কাঁদতেছো কেন? আপা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? সবুজ কোথায়? আপা সবুজ বাড়ি ছেড়ে চলে গেছে। আপা সবকিছু চিঠিতে লেগে গেছে। সবুজের মা সর্বনাশ হয়ে গেছে। আজকে 7টা দিন হয়ে গেল, আমার সবুজের খোঁজ নাই। আমার সবুজ না জানি কোথায় আছে। আমার সবুজ, ও খোদা, আমার সবুজরে মিলা দাও আল্লাহ। আমার সবুজরে আমার বুকে এনে দাও। সবুজ রে আল্লাহ। সব ঠিক হয়ে যাবো। আপা সবুজের কোনো খবর পাইছো? না রে মা, হাসপাতাল, থানা সব জায়গায় খোঁজ করছি। আমার যত লোকজন আছে সবাই খুঁজে বেড়াইছে, কিন্তু জামাই বাবাজারে কোথাও খুঁজে পেলাম না। গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছিল, যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে খোঁজ করাইছি। সবুজ ওখানে যায় নাই। সবুজের বন্ধু বান্ধবের বাসায় খবর পেয়েছে, ওখানেও যায় নাই। আমার সবুজ কোথাও নাই। তাহলে কোথায় গেলে সবুজরে বাঁচাবো? আমার সবুজ কোথায় আছে? আমার সবুজ যাই না দাও। ভাবি সর্বনাশ হয়ে গেছে। ভাবি কি কি হয়েছে? ভাবি সবুজ স্যার আর নাই। ভাবি সবুজ স্যার মারা গেছে। ভাবি কি কস? না না, তুমি মিথ্যা কথা কইতেছো। ভাবি আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্যি কথা কইতেছি। সবুজ স্যার বাসা থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো। কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়ে রাস্তাঘাটের মধ্যে দিন কাটাই দিত। আজকে সকালবেলা সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে একটা ট্রেন আইসা সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। সবুজ স্যার দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলায়। সবুজ স্যার এখানে মারা যায়। আমার ছেলে পড়তে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। এই বেয়াই, আমার ছেলে পড়তে পারে না। তুই বুকে আয় রে বাবা, তোর একটাবার দেখতে চাই, একটাবার আমার ছেলেরে দেখতে চাই। আমার জন্য আপনার ছেলে মারা গেছে মা। আমার জন্য সবুজ মারা গেছে। আমি আমার স্বামীরে অনেক অশান্তি দিছি। তার মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই। আমি উল্টা তারে অনেক চিল্লাপাল্লা করছি তার সাথে, তারা অপমান
তারা জোর করে ঘর জামাই থাকতে বলছি, সেই কষ্টে সে বাড়ি ছেড়ে চলে গেছে, আর এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমার সবুজরা আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। সবুজ, তুমি ফিরে আসো, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে চলবো, কখনো তোমার আর বোকাঝোকা করবো না। তোমার দোষ না, সব দোষ আমার। আমি দিন রাত খালি সংসারে অশান্তি করছি গো মা। তোমার সাথে কত ঝগড়াঝাটি করছি, খারাপ ব্যবহার করছি, আমার সবুজ সহ্য করতে পারে নাই, শান্তি পায় নাই। আমি তোমার সাথে অভিমান কইরা আমার সবুজের কত পছন্দের খাবার ওগুলি রান্ধি নাই, আমার সবুজ পেট ভরে খাইতে পারে নাই। সকালবেলা নাস্তা দেই নাই, নাস্তা না খেয়ে অফিসে গেছি, আমার বলার একটু শান্তি দেই নাই। ও বোমা, আমার সবুজকে ফিরাইবো না, আমি কথা দিতেছি আল্লাহ গো, আল্লাহ আমার সবুজে ফিরাই না তো, আমার বুকেই না দাও, আমার বুকেই না তো একটা বার। আমি আর জীবনে আমার বৌমার সাথে ঝগড়া করুম না, অশান্তি করুম না গো, আমার সবুজরে আমার বুকেই না তো, আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না আল্লাহ। মা, আমি তোমাদেরকে ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ফিরে আসছো, তোমার কিছু হয় নাই? সবুজ, তুই বাচ্চা রইছিস বাজান? হাই হাই সন্তানের বাচ্চা, মিশা কথা কইছিস কে যে আমার সবুজ নাই? হ্যাঁ, মা, বান্টির কোনো দোষ নেই। আমি বান্টিকে বলছিলাম যাতে সে এসে তোমাদেরকে বলে আমি মারা গেছি। কেন রে বাবা, এই তুই মরা মিথ্যা নাটক কেন করতে গেলি? তুই জানিস তো তুই আমাদের একমাত্র ছেলে, তোর মৃত্যুর খবর শুনে আমি আর তোর মা কত কষ্ট পেয়েছি জানিস? কেন তুই এই নাটক করতে গেলি? এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি ভাবলাম প্রেম করলে বোধহয় শান্তি পাবো, কিন্তু প্রেম করে আমার গার্লফ্রেন্ডের প্যারায় আমি আর অশান্তির মধ্যে পড়লাম। এরপর আমার গার্লফ্রেন্ড শান্তি বলল বিয়ে করলে নাকি আমার জীবনে শান্তি আসবে। শান্তির আশায় আমি শান্তিকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর বউ শাশুড়ির ঝগড়া আর আমাদের পরিবারের দারিদ্রতার জন্য আমার জীবনের অশান্তি আরো 4 গুণ বেড়ে গেল। তবুও আমি শান্তি খোঁজার চেষ্টা করছি অফিসের কাজের মধ্যে, কিন্তু সেখানেও শান্তি পাই নাই। এত পরিশ্রম করেছি, সৎ থেকেছি, শুধু একটা মাস কাজ খারাপ বলেছি বলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেয়। চাকরি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকবো, কিভাবে সংসার চালাবো, এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যবসা শুরু করি, তরকারির ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার অভিজ্ঞতা লাগে। তরকারির ব্যবসায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সেখানে আমি লস করি, সেখানেও আমি শান্তি পাই নাই। আমার জমানো যা টাকা ছিল ব্যবসায় লস খেয়ে ততক্ষণে আমি পথের ফকির। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমার সংসার চালাবো, বাসা ভাড়া দিব, পরিবারের খরচ চালাবো, বাবা মার খরচ চালাবো। সবকিছু ভেবে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি সেখানেও শান্তি পাই নাই। রিক্সা চালানো অবস্থায় আমার বউ আমাকে দেখে ফেলে, তার বান্ধবীর সামনে আমাকে চরমভাবে অপমান করে। কিন্তু বিশ্বাস করো মা, এই সব কিছু করেছি শুধুমাত্র আমার পরিবারের শান্তির জন্য। কারণ আমি জানতাম আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো। একজন পুরুষ বাইরের সব অশান্তি সহ্য করতে পারে, কিন্তু সে তার বাসার অশান্তি সহ্য করতে পারে না। তার মধ্যে তার মা আর বউ যদি সারাদিন ঝগড়া করে, এই অশান্তি সে কোনোভাবে নিতে পারে না। মা, আমি অনেক চেষ্টা করছি তোমার আর শান্তির মধ্যে মিল করার, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিচ্ছে। আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই, তাই তো বাসা থেকে চলে যাই, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নেই। আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই, তখনই তোমরা বুঝতে পারলা আমার গুরুত্ব, আমি কি চাই সেটার গুরুত্ব। তোমরা একসাথে মিলেমিশে থাকবা, শান্তিতে থাকবা, সেটা আমি যাওয়ার পরে তোমরা সিদ্ধান্ত নিলাম। আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই।
জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা, কারণ আমরা মানুষরা এরকমই, যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না। ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি। আর সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি। মা, শান্তি, বাবা, আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমার আমি আর কোনোদিন খোঁটা দিব না। তুমি যেইভাবে আমাকে ডাকবো আমি সেইভাবেই থাকবো। আম্মা, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি। আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব, আপনি আর আব্বা খালি আরাম করবেন। কি গো মা, তুমি নতুন বউ, তুমি ছোট মানুষ, আজকে থেকে আমি রান্না বান্না করব, তুমি খালি আমার ছেলেরে নিয়ে ঘুরবা ফিরবা খাইবা গো মা। আম্মা তাই বললে কি হয়? আপনারা আরাম করবেন, আপনাদের বয়স হয়েছে, আমি রান্না বান্না করব, সবকিছু আমি করবো মা। আরে কি গো মা, বয়স্ক মানুষরাই তো রান্না বান্না করবো, তোমরা ছোট ছোট পোলাপান মানুষ, তোমরা ঘুরবা গারবা